আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখান থেকে আছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তোমরা প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি ধারাবাহিকভাবে করে নিবা এবং আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম নাম শাহিনস ইংলিশ। সেম নাম, ফেসবুক থেকে দেখলে তোমরা ইউটিউবে যুক্ত হতে পারো, ইউটিউব থেকে দেখলে তোমরা ফেসবুক পেজে যুক্ত হতে পারো। আমাদের এই যে ফেসবুক পেজে ফ্রি লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, এই লাইভ ক্লাসটি আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে ক্লাসটি করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, এইচএসসি তুমি যে কোনো ব্যাচ হতে পারো, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই ডিপ্রেশনে আছো, খুবই টেনশনে আছো, খুবই দুশ্চিন্তায় আছো, কিভাবে শুরু করবা, কোথা থেকে শুরু করবা, সামনেই পরীক্ষা, মানে কোনো কিচ্ছু বুঝতে পারছো না, সবই এলোমেলো লাগতেছে, কোনো টেনশন না করে একটা গোছানো প্রস্তুতির জন্য তোমরা চাইলে কিন্তু আমার অনলাইন পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আমার পেইড ব্যাচে তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব সহকারে তোমাকে পড়ানো হবে ইনশাআল্লাহ। তুমি ইংলিশে যতই দুর্বল হও, আই এম সরি ফর দ্যাট, তুমি ইংলিশে যতই দুর্বল হও, তুমি যদি আমার পেইড ব্যাচে গাইডলাইন খুব ভালো করে ফলো করতে পারো, আমি তোমাকে আমার পেইড ব্যাচে যে গাইডলাইনটা দিব, ওই গাইডলাইনটা তুমি মেইনটেইন করতে পারলে, ওই গাইডলাইন অনুযায়ী তুমি পড়াশোনা করলে, তুমি অবশ্যই 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 ভালো করতে পারবা। তুমি ইংলিশের যতই দুর্বল হও, জিরো থাকো, কোনো সমস্যা নাই, তুমি গাইডলাইন ফলো করলে আমার পেইড ব্যাচের তুমি অবশ্যই ভালো করতে পারবা এবং তোমার ভালো করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিব। তুমি পুরো দায়িত্ব আমার উপরে দাও, জাস্ট তুমি আমার গাইডলাইনটা ফলো করবে পেইড ব্যাচে, তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চাও পেজের ইনবক্সে মেসেজ করবে, আর পরে যারা ইউটিউব থেকে দেখবে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং কল সেন্টারে কল করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে দেখব রুল নাম্বার 5 থেকে শুরু করছি। পূর্বের রুল নাম্বার গুলো যারা করনি ধারাবাহিকভাবে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে ক্লাসগুলো করে নিবা। আজকে দেখব রুল নাম্বার 5 এর অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ, অ্যাজ দো এটা কিন্তু রাইট ফর্ম ভার্বসেও আসে, সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে আসে, আবার এখানে আমরা পেয়েছি কমপ্লিটিং সেন্টেন্সে। খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। অ্যাজ ইফ অর্থ কি? যেন। অ্যাজ ইফ অর্থ সেম অর্থ। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা সাধারণত কোনো অবাস্তব, কোনো অবাস্তব, অপূরণীয়, অবাস্তব অপূরণীয় অর্থ প্রকাশ করে। অবাস্তব অপূরণীয় অর্থ প্রকাশ করে, যেটা অসম্ভব। ওকে, তো আমরা স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করি এবং আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে, অর্থ বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের অর্থের উপর ডিপেন্ড করে আমাদের কি স্ট্রাকচার এবং অর্থ অনুযায়ী আমাদের কমপ্লিটিং করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়ম হচ্ছে দুইটা, খুব ভালো করে খেয়াল করো। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বটা ভার্ব 1 থাকে, খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বসবে ভার্ব 2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই ভার্ব 2 হচ্ছে মেইন ভার্ব থাকলে, এবং যদি আমরা সাহায্যকারী ভার্ব আনি সেখানে, যে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে, মানে সাহায্যকারী ভার্ব সেখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। সো এই জায়গায় যদি বি ভার্ব আসে, কোনো বি ভার্ব আসলে সেখানে এই ভি2 এর জায়গায় কি বসবে? ওয়্যার বসবে। মনে থাকে যেন কি বসবে? ওয়্যার বসবে। আর যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের ভি2 বসবে। ক্লিয়ার? এখানে ভি2 বসবে, এই ওয়্যারও তো ভি2 মানে পাস্ট ফর্মে, কিন্তু বি ভার্ব থাকলে ওয়্যার বসে, সাবজেক্ট যেটাই থাকুক কি বসবে? ওয়্যার বসবে। ডান। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি2 থাকে, ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বসবে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি3 কি বসবে? হ্যাড প্লাস ভি3। আর যদি এখানে ওই যে বললাম বি ভার্ব থাকলে, যেমন আগে ভার্ব 1 থাকলে পরে বি ভার্ব থাকলে ওয়্যার বসবে, আর এখানে আগে ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভি3, যদি বি ভার্ব থাকলে তাহলে কি বসবে? হ্যাড প্লাস বিন। কারণ আমরা জানি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর ভি3 হলো বিন, তাহলে বি ভার্ব থাকলে আমরা বি ভার্ব ব্যবহার করলে হ্যাড বিন ব্যবহার করব, হ্যাড প্লাস বিন। আর এখানে অন্য কোনো ভার্ব থাকলে তো হ্যাড প্লাস ভি3 বসবেই, জাস্ট হ্যাড ঠিক আছে, ভি3, কারণ এই যে বি ভার্বের ভি3 হলো বিন। ডান, সবাই ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই স্ট্রাকচারটা সবাই ভালো করে মনে রাখবা, দেখবা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, আচ্ছা এবার চলো আমি এক্সাম্পল দেখাই তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো, সবাই একটু ভালো করে মনোযোগ দাও, কোনো টেনশন নাই, একটু ক্লিয়ার হয়ে যাবা।
একটু ধৈর্য ধরো, দেখো সবাই খেয়াল করো। আচ্ছা, এখানে আমি যেটা বললাম যে ব্যাখ্যাটা দিলাম সেটা এখানে দেওয়া আছে আমার এই লেকচার বইটা থেকে। আর আমার ক্লাসগুলো, যে ক্লাসগুলো নিয়ে থাকি আমি, তোমাদের ফ্রি ক্লাস বলো বা পেইড ব্যাচের ক্লাস বলো, আমার এই লেকচার বইটা থেকে ক্লাসগুলো নিয়ে থাকি। সো তোমাদের তোমরা যারা আমার পেইড ব্যাচে যুক্ত হয়েছো বা যুক্ত আছো বা হতে চাচ্ছ, অথবা যারা তোমরা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস করে থাকো, তোমরাও কিন্তু আমার এই লেকচার বইটা অর্ডার করতে পারবে। অর্থাৎ এটা লেকচার বই, যেই বই থেকে আমি তোমাদের লেকচারকে ক্লাস নিচ্ছি, এটাই হলো এই লেকচার বইটি, যেটা থেকে আমি ক্লাস নিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু বইটা সংগ্রহ করতে পারবা। সেম ভাবে পেজের ইনবক্সে মেসেজ করবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারবে, অথবা কল সেন্টারে কল করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবা। বিস্তারিত জানতে কি এই যে পড়াচ্ছি এটাই হলো বই, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এখন আমরা এক্সাম্পলে আসি। 348 নাম্বার এক্সাম্পল, সাব্বির খান ইজ এ কোয়াক। কোয়াক মানে কি বলতো? হাতুড়ে ডাক্তার। মানে কি বলা যে গ্রামের যে ডাক্তারগুলো বলা হয় হাতুড়ে ডাক্তার। সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান হলেন একজন হাতুড়ে ডক্টর। হি বিহেভস অ্যাজ দো। এই দেখো আমরা কি পেয়েছি বলতো? অ্যাজ দো। এইবার অ্যাজ ইফ বা অ্যাজ দো পেয়েছি। অর্থ কি বললাম? যেন। এইবার দেখবো এই অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যেহেতু পরে গ্যাপ আছে, তাহলে আগে কোন ভার্বটা আছে, মানে কোন টেন্সে আছে। এবার দেখো অ্যাজ দো এর পরে দেখো বিহেভস আছে, বিহেভস এস যুক্ত করা, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব 1। এবার এস বাই ইয়েস করলে অনেকেই ভি2 মনে করে, বাট নো, অন্য কোনো টেন্স না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে সাবজেক্টটা হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু এখানে এস বাই ইয়েস যুক্ত করা হয়েছে, কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব 1 আছে। সো হি বিহেভস অর্থাৎ ভার্ব 1 আছে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 হয়, তাহলে পরে কি বসবে? সাবজেক্ট প্লাস ভি2 বসবে। সাবজেক্ট প্লাস কি? ভি2। আর যদি বি ভার্ব ইউজ করি হওয়া অর্থে, তাহলে আমরা ওয়্যার বসাবো। ডান। তাহলে এবার আমরা কিভাবে কমপ্লিট করব একটু ভালো করে খেয়াল করো। সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান হলেন একজন হাতুড়ে ডক্টর। হি বিহেভস, সে আচরণ করে। বিহেভ মানে আচরণ করা। হি বিহেভ, সে আচরণ করে অ্যাজ দো, এমন ভাবে যেন। সে এমন ভাবে আচরণ করে যেন, কি বলতে পারি আমরা বলতো? সে এমন ভাবে আচরণ করে যেন কি? দেখো তোমরা নিজেরা ব্যবহার করতে পারবা। সবাই একটু কমেন্টে লিখো তো, হি বিহেভস অ্যাজ দো। সবাই কমেন্টে লিখো, হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে যেন হি নিউ এভরিথিং। কি বলতে পারি আমরা? সাবজেক্ট দিব হি, যেহেতু আগে ভার্ব 1, তাহলে আগে পরে কি হবে? ভি2। এই যে ভি2 বসবে, তাহলে নো, নো মানে জানা, নো এর পাস্ট টেন্স হলো নিউ, আমরা ভি2 দিলাম। হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। আচ্ছা, এবার খেয়াল করো, সবকিছু বলতে কোন বিষয়ে সবকিছু? যেহেতু আগে বলছে সাব্বির খান ইজ এ কোয়াক মানে হাতুড়ে ডক্টর, তাহলে আমরা ওই রিলেটেড কিছু ব্যবহার করতে পারি, তাহলে কি সহজ হবে। সো এখানে কি বলতে পারি? দেখো, হি নিউ এভরিথিং অ্যাবাউট মেডিসিন। কি বলতে পারি? অ্যাবাউট মেডিসিন, মানে মেডিসিন সম্পর্কে। ক্লিয়ার? ঔষধ সম্পর্কে সে এমন একটা ভাব করে যেন সে মেডিসিন সম্পর্কে সবকিছু জানে। আসলে কি সবকিছু জানার কথা? সেটা একজন হাতুড়ে ডক্টর, কিছু আছে না, এমন ভাবে ভাব করে যেন বিশাল কিছু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সে কি? জিরো, নাথিং, তেমন কিছুই না। এই ক্ষেত্রে এগুলো বসে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? ডান, বুঝতে পারছো? তাহলে আগে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভার্ব 1 থাকলে পরে ভার্ব 2। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভি2 থাকলে পরে হ্যাড প্লাস ভি3। আচ্ছা, এইবার এখানে আমরা নিউ ব্যবহার করেছি। এবার বি যদি ব্যবহার করি, বি ভার্ব ব্যবহার করি, তাহলে কি হতে পারে? এখন যদি বলা হয় যে সে এমন একটা ভাব করছে যেন সে একজন এমবিবিএস ডাক্তার হয়ে গিয়েছে, তাহলে দেখো এই যে হওয়া অর্থে হয়ে গিয়েছে বা হওয়া, তাহলে কি বলতে পারি? হি এর পরে কি বসবে? বি ভার্ব। হওয়া বলতে পাস্ট টেন্সে কি বসবে? হি ওয়্যার। হি ওয়্যার, সে এমন একটা ভাব করছে যেন সে একজন এমবিবিএস ডক্টর হয়েছে, তাহলে কি বলতে পারি? হি ওয়্যার অ্যান এমবিবিএস, সে একজন এমবিবিএস হয়ে গিয়েছে। সে এমন একটা ভাব করছে যেন সে একজন এমবিবিএস হয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, খেয়াল করো, এটা আশা করি ক্লিয়ার সবাই। আলহামদুলিল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইবার দেখো আরো একটা করি আমি। দেখো ভালো ভালো করে খেয়াল করো। 349 নাম্বার এক্সাম্পল, হি বিহেভড অ্যাজ ইফ ড্যাশ। এবার এই যে অ্যাজ ইফ কি বললাম? যেন। এর আগে কি দেখো তো? পাস্ট টেন্স, বিহেভড পাস্ট টেন্স। এর আগেরটা ছিল কি? বিহেভস, প্রেজেন্ট ফর্মে ছিল, ভার্ব 1। বাট এখন দেখো বিহেভড ভি2 আছে পাস্টে,
সো হি বিহেভড, এখানে কি বলতে পারি দেখো, হি বিহেভড সে আচরণ করেছিল অ্যাজ ইফ যেন। এবার দেখো এর আগেরটায় যেমন আগে সাব্বির খানি যে কোয়াক এই বিষয়ে উল্লেখ করা ছিল, কোন একটা বিষয়ের কথা বলা হয়েছিল, কোন একটা বিষয় উল্লেখ করা ছিল, সেটার উপর বেসিস করে আমরা কমপ্লিট করেছি। কিন্তু এই জায়গাটায় দেখো আগে পরে তেমন কোনো বিষয়ের কথা উল্লেখ করা নাই। যদি উল্লেখ না থাকে তাহলে নিজের মতো করে কিন্তু আমরা স্ট্রাকচার এবং অর্থের উপরে ডিপেন্ড করে আমরা ব্যবহার করতে পারি। এখানে আগে পরে যেহেতু কোনো কিছু নাই, দেখো হি বিহেভড সে আচরণ করেছিল অ্যাজ ইফ, এই দেখো অ্যাজ ইফ, হি বিহেভড সে আচরণ করেছিল অ্যাজ ইফ যেন, সে এমন ভাবে আচরণ করেছিল যেন সে সব কিছু জানে, সে এমন ভাব করছিল যেন সে সব কিছু জানে। তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করি, যেহেতু এখানে হি আছে আমরা হি নিলাম, আগে যেহেতু ভার্ব টু আছে ভার্ব টু, তাহলে পরে কি বসবে হ্যাড। আচ্ছা এবার আমরা জানা অর্থ নো, নিউ, নন, নন হচ্ছে ভিতরি, আমরা জানি হ্যাড এর পরে ভিতরি বসবে, তাহলে কি বসতে পারে এই যে হি হ্যাড নন সবকিছু, তাহলে এভরিথিং। এভরিথিং যেহেতু আগে পরে কোনো কিছু বলা নাই, আমি আমার মতো করে ব্যবহার করে দিলাম। সব থেকে চেষ্টা করবা, সব সময় চেষ্টা করবা সহজ করে উত্তর করার জন্য, সহজ ভাষায়, সহজ ইজি ওয়ার্ড দিয়ে, যেটা তোমার জন্য ভুল হওয়ার সম্ভাবনা একদমই 0% থাকে। ওকে, এমন কিছু ওয়ার্ড ব্যবহার করতে যাবে না যেটা কঠিন হয়ে যাবে, বানান ভুল হতে পারে। ওকে, সো এরকম কিছু করা যাবে না, সহজ করে লিখতে হবে। হি হ্যাড নন এভরিথিং, হি বিহেভড অ্যাজ ইফ সে এমন ভাবে আচরণ করেছিল অ্যাজ ইফ যেন সে কি, হি হ্যাড নন এভরিথিং সে সব কিছু জানতো বা সবকিছু জানে। ওকে, বা সবকিছু জানতো, যেটা বলি আমরা স্ট্রাকচারের জন্য সবকিছু ঠিক থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দুলাল শেখ ইজ এ কোয়াক, দুলাল শেখ হলো একজন হাতুড়ে ডক্টর, হি বিহেভস অ্যাজ ইফ, ওই যে আগেরটার মতো প্রথমটার মতো, এই দেখো উপরটার মতো নিচেরটা সেম, জাস্ট এখানে সাব্বিরের জায়গায় দুলাল হয়েছে। ওকে, সাব্বির খান এখানে দুলাল শেখ, ইজ এ কোয়াক, আচ্ছা হি বিহেভস এখানে অ্যাজ দো ছিল, এখানে অ্যাজ ইফ, সেম অর্থ। ক্লিয়ার? অর্থ বলতে কি মানে সেম ভাবেই তোমরা করতে পারবা, নিজেরা দেখো করতে পারবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যারা উত্তর করতেছো তোমরা চেষ্টা করবা এক্সাম্পল নাম্বার দিয়ে উত্তর করবা, আমার ক্লাসে এক্সাম্পল নাম্বার দিয়ে উত্তর করবা। আচ্ছা সবাইকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? আমরা সবাই প্রত্যেকেই রুল নাম্বার 5টা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার কিনা? রুল নাম্বার 5টা আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার কিনা? প্লিজ একটু দ্রুত আমাকে সবাই জানাও তো, রুল নাম্বার 5টা আমরা সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা? কমেন্টে একটু জানাও আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা ওকে সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা পরে এসেছো বা ক্লাস করতেছো, তোমরা ইংলিশটা নিয়ে যারা টেনশনে আছো, খুবই টেনশন, খুবই ডিপ্রেশন, তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারবা। আমার পেইড ব্যাচে তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, একদম বেসিক থেকে তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমার পেইড ব্যাচে গুছিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই, তুমি জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করতে পারলেই তুমি অবশ্যই ইংলিশে ভালো করতে পারবা। আর তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন ভালোভাবে ফলো করলে তোমার ইংলিশের একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে তোমাকে ভালো করিয়ে দেওয়ার দায়িত্ব এটা আমার উপর দিয়ে দাও, আমি তোমাকে ভালো করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থাকলে, তোমার চেষ্টা থাকলে অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন দেখি আমরা রুল নাম্বার 6টা খেয়াল করি। সবাই দেখো রুল নাম্বার 6। আচ্ছা রুল নাম্বার 6 এ দেখো টু ডট ডট টু অর্থ এতই না। টু ডট ডট টু অর্থ কি বললাম? এতই না। খুব ভালো করে খেয়াল করো, টু ডট ডট টু, টু ডট ডট টু অর্থ এতই না। আচ্ছা দেখো বাক্যে টু ডট ডট টু সাধারণত নেগেটিভ বা না বোধক অর্থ প্রকাশ করে। তাহলে এই যে টু ডট ডট টু সাধারণত কি, এখানে আমরা নট দেখতে পারছি না, নো, নট, নেভার, আমরা এরকম কিছু দেখতে পারছি না। কিন্তু এই যে টু ডট ডট টু কি, বাক্যে টু ডট ডট টু সাধারণত নেগেটিভ বা না বোধক অর্থ প্রকাশ করে। তাই টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সে নট বা নো ব্যবহার করা যায় না। যেহেতু টু ডট ডট টু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই আবার দ্বিতীয়বার করে আবার নট বা নো বা নেভার এরকম নেগেটিভ আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। টু এর পরে একটা অ্যাডজেক্টিভ
বা অ্যাডভার্ব, তাহলে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে। এই যে টু এর পরে এখানে একটা অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব বসে, কিন্তু টু এর পরে সর্বদা ইনফিনিটিভ। টু এর পরে আমরা জানি টু প্লাস কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয় অর্থের উপর ডিপেন্ড করে। ওকে, স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে টু, এরপরে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব, তারপর এক্সটেনশন, তারপর কি টু, এই টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, ইনকমপ্লিট সেন্টেন্স কে কমপ্লিট করার সময় উল্লেখিত স্ট্রাকচার অনুযায়ী পুরো বাক্যটির অর্থটা আগে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আগে কি অর্থটা ভালোভাবে বুঝে নিতে হবে এবং সঙ্গতিপূর্ণ ভার্ব প্লাস অর্থবহ শব্দ সমষ্টি দ্বারা সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এবার চলো আমি এক্সাম্পল দেখাই তোমাদের, একটু ভালো করে খেয়াল করো সবাই, এই দিকে মনোযোগ দাও সবাই, দেখো এই দেখো খেয়াল করো। I found a box in the room. আমি রুমটির মধ্যে একটা কি দেখেছিলাম, বক্স দেখেছিলাম। The box was too heavy. বক্সটি এতটাই ভারী ছিল, এতই ভারী ছিল। The box was, এই যে পাস্ট, এখানে পাস্ট টেন্সে আছে, the box was too heavy। এই যে টু হেভি মানে এতই ভারী, হেভি মানে ভারী। দ্য বক্সটি ওয়াজ ছিল টু হেভি, এতই ভারী ফর। আচ্ছা, আমরা জানি কি দেখলাম এতক্ষণ, যে টু থাকলে পরে কি টু বসবে, আর টু থাকলে পরে আমরা স্টার্ট করে দিব, যেহেতু এখানে টু নাই আমরা টু আগে বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন অর্থের উপর ডিপেন্ড করে। এবার দেখো এখানে ফর আছে, ফর এর পরে যদি আমি একটা টু বসিয়ে দিই, দেখো পর পর দুইটা প্রিপজিশন বসে যাচ্ছে, পাশাপাশি দুইটা প্রিপজিশন বসতেছে, ফর আর টু। তাহলে কেমন হয়েছে, গ্রামাটিক্যাল একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সো আমরা কি করব, যদি দেখি যে একটা প্রিপজিশন আছে, টু নাই কিন্তু টু, তারপরে মানে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে, তারপরে কি একটা অন্য কোনো প্রিপজিশন আছে, তখন আমরা কি করব, এই জায়গাটা একটা অবজেক্ট নিয়ে আসবো, একটা অবজেক্ট দিব অর্থের উপর ডিপেন্ড করে। খেয়াল করো, দ্য বক্স ওয়াজ টু হেভি, বক্সটি এতটাই ভারী ছিল, ফর জন্য, এখন বলতে পারে ফর মি, আমার জন্য, বক্সটি আমার জন্য এতটাই ভারী ছিল, এবার দিব টু। আচ্ছা, এবার না, কি করতে পারি নাই বলতো, বক্সটি এতটাই আমার জন্য ভারী ছিল, আমি ওই যে এতই ডট ডট না, কি না, কি করতে পারি নাই, বক্সটি এতটাই ভারী ছিল আমি কি করতে পারি নাই বলতো, আমি কি বলতে পারি, টু ক্যারি ইট, আমি ক্যারি করতে পারি নাই বা ক্যারি করতে, টু ক্যারি ইট। খেয়াল করবা টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসিয়ে দিলাম। ইট বলতে কোনটা, এই ইট বলতে দা বক্স কে বোঝানো হচ্ছে। ওকে, দেখো, দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, দ্য স্টুডেন্ট শিক্ষার্থী কুড নট মেমোরাইজ মুখস্থ করতে পারে নাই, দ্য পোয়েম কবিতাটি, পোয়েম মানে কবিতা। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতটাই ডিফিকাল্ট ছিল। এবার কি হবে দেখো, এই যে ইট ওয়াজ টু এর পরে অ্যাডজেক্টিভ আছে, এবার কি বসবে, এখানে টু বসবে। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতটাই কঠিন ছিল, টু কি করতে পারি নাই, এটা এতটাই কঠিন ছিল কি করা যায় না, বা কি করতে পারা যাচ্ছে না, বলো কি বলা যায়, টু রিড দা বুক, এই টু রিড দা পোয়েম অথবা টু আন্ডারস্ট্যান্ড দা পোয়েম, কি বলা যায়, টু রিড, টু এর পরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখানে লিখি আমি টু, নিচে লিখে দিই টু রিড, টু রিড অথবা কি বলতে পারি, টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, টু আন্ডারস্ট্যান্ড দা পোয়েম, টু রিড দা পোয়েম মানে পড়া যাচ্ছিল না বা পড়া কঠিন ছিল, মানে যেটা পারা যাচ্ছে না আর কি, কারণ এই যে টু ডট টু, এই যে টু এর পরে যেটা সেটা হচ্ছে অসম্ভব, মানে সেটা করা যাচ্ছে না, করতে পারছে না, এরকম বোঝায়। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু রিড দা পোয়েম, এটা এতটাই ডিফিকাল্ট ছিল যে পড়া যাচ্ছিল না বা পড়তে পারছে না, এরকম বুঝাবে। অথবা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতেই পারছিল না কবিতাটি। তাহলে দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, শিক্ষার্থী কবিতাটি মেমোরাইজ করতে পারে নাই, কারণ কি বলছে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু রিড দ্য পোয়েম, অথবা ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ওকে, নিজের মতো ব্যবহার করে ফেলতে হবে। আই ওয়াজ টু ইয়াং, আমি মানে এতটাই ইয়ং ছিলাম, টু ড্যাশ, টু ড্যাশ, এখানে খেয়াল করো টু দেওয়া আছে, আগে যেমন দেখো এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ ছিল, পরে একটা প্রিপজিশন ছিল, এখানে টু এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ, আমরা পরে ইনফিনিটিভ করেছি টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এই জায়গায় দেখো আই ওয়াজ টু ইয়াং টু, এখানে এই যে টু এবং টু দেওয়া আছে,
এবার কি হবে, অর্থের উপর ডিপেন্ড করে জাস্ট ভার্বের বেস ফর্ম বসালে হয়ে যাবে। এখানে কি বলতে পারি, যেহেতু আগে পরে তেমন কোনো কিছু বলা নাই, এটাই আই ওয়াজ টু ইয়াং, আমি এতটা ইয়াং ছিলাম টু জয়েন দ্য পার্টি উইথ দ্য ওয়ার্ল্ড। কি বলতে পারি দেখো, টু জয়েন, টু জয়েন, জয়েন করতে পারি নাই, জয়েন দা পার্টি, পার্টিতে জয়েন করতে পারি নাই, কাদের সাথে, ওল্ড এর সাথে, উইথ দা ওল্ড, বৃদ্ধদের সাথে। এখানে যদি আমি ধরি যে ইয়ং মানে আমি এতটা যুবক ছিলাম, যেহেতু বৃদ্ধদের একটা পার্টি থাকতে পারে, মানে আমি বোঝাচ্ছি আর কি, নিজের মতো ব্যবহার করবা। আই ওয়াজ টু ইয়ং, আমি এতটা ইয়াং ছিলাম টু জয়েন দা পার্টি উইথ দা ওল্ড, টু জয়েন দা পার্টি উইথ দা ওল্ড। ওকে, আশা করি তোমরা নিজেরা এটা ব্যবহার করতে পারবা ইনশাআল্লাহ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। একটু ঝটপট আমাকে সবাই জানাও তো, রোল নাম্বার 6টা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারবো কিনা, মানে আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার এবং আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। ওকে, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো কিনা ইনশাআল্লাহ, একটু সবাই আমাকে জানাও প্লিজ, সবাই আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। যারা পরে এসেছো আমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা প্লিজ, একটু শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করবে। আলহামদুলিল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এবার দেখো রুল নাম্বার 7, সো ডট ডট দ্যাট, অর্থ এতই যে, সো ডট ডট দ্যাট, ভালো করে খেয়াল করবে, সো দ্যাট কিন্তু একসাথে নাও, সো ডট ডট দ্যাট আলাদা, মাঝখানে গ্যাপ। সো ডট ডট দ্যাট অর্থ এতই যে, সো ডট ডট দ্যাট কোন বাক্যে একটি কো রিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং দ্যাট এর পরবর্তী ক্লজটি সর্বদা কাজের ফলাফল নির্দেশ করে। সো এবং দ্যাট এর মাঝে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। সো এবং দ্যাট এর মাঝে কি বসবে, এই সো এবং দ্যাট এর মাঝে একটা অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব বসবে। একটু আগে যেমন দেখেছিলাম টু ডট ডট টু ছিল। ওকে, সো সো ডট ডট দ্যাট এর মাঝখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো এবং দ্যাট এর মাঝে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। আচ্ছা, এখান থেকে তোমরা নোটটা দেখে নাও। নোট দেখো, সো এর পূর্বের ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে দ্যাট ক্লজ, দ্যাট যুক্ত ক্লজটি সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস উইল প্লাস নট বসবে। তাহলে দ্যাট এর আগে মানে দ্যাট যুক্ত সো এর পূর্বের ক্লজ, সো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমরা একটু আগে প্র্যাকটিক্যাল দেখবো, তাহলে দ্যাট এর পরে হবে কি একটা সাবজেক্ট বসবে, তারপরে ক্যান অথবা মে অথবা উইল, আমরা ক্যান ব্যবহার করতে পারি, ক্যান, ক্যান ব্যবহার করব, এবং নট, ক্যান নট কি বসবে, ক্যান নট, প্রেজেন্ট হলে ক্যান নট, প্লাস অর্থের উপর ডিপেন্ড করে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সপ্রেশন বসে। বাক্যে ভার্ব এবং বাকি অংশটি অবশ্যই অর্থের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় নাম্বারটা দেখো, সো এর পূর্বে ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, সো এর আগে পাস্ট টেন্স হলে আর দ্যাট যুক্ত ক্লজটি সাবজেক্ট প্লাস কুড মাইট উড নট, অর্থাৎ আমরা কি ব্যবহার করব, কুড নট, কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হয়। মনে রাখতে হবে শুধু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কমপ্লিট করলেই হবে না, একটি সঙ্গতিপূর্ণ ভার্ব ও অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সেন্টেন্স সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে অর্থের মিল থাকতে হবে, অর্থ এলোমেলো হলে কিন্তু হবে না। ওকে, শুধু স্ট্রাকচার অনুযায়ী আমি যে কোনো একটা স্ট্রাকচার অনুযায়ী যে কোনো ওয়ার্ড ব্যবহার করে আমি ফিল আপ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, তাহলে কিন্তু দুঃখিত হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা খেয়াল করো, এখানে বলছে দ্য ম্যান ওয়াজ সো উইক, খেয়াল করো, দ্য ম্যান ওয়াজ সো, তারপর দেখো উইক, তারপর দ্যাট, সো ডট ডট দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, দ্য ম্যান ওয়াজ। এবার দেখো এই যে সো এর আগে দেখো তো ওয়াজ, ওয়াজটা কোন টেন্স, ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে পরে কি বসবে, সাবজেক্টে পরে কুড নট, কি বসবে, কুড নট। আচ্ছা পরে দেখো, হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর, হি শুড কনসাল্ট, তার পরামর্শ করা উচিত বা পরামর্শ উচিত উইথ এ ডক্টর, একজন ডক্টরের সাথে। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতটাই দুর্বল ছিল, দ্যাট যে, এবার কি বলতে পারি, দ্য ম্যান এর সাবজেক্ট কি বলতে পারি আমরা, প্রোনাউন হি, যেহেতু আগে পাস্ট টেন্স আছে তাহলে কি বসবে, কুড নট, একটু আগে বললাম কুড মাইট, তো আমরা কুড নট ক্যান নট ইউজ করবো। ওকে, কুড, কুডের পরে কি বসবে, কুড নট। এবার আমরা কি ভার্ব বসাবো, যেটা সে করতে পারে না, কি করতে পারে না, দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতটাই দুর্বল ছিল, দ্যাট যে,
হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর। তাহলে কি করতে পারে না? হি কুড নট, কি করতে পারে না বলো তো একটু সবাই, সবাই একটু আমাকে বলো। হি কুড নট কি করতে পারে? হি কুড নট কি বলতে পারে? হাঁটতে পারে না। দুর্বল ছিল মানে কি? হাঁটতে পারে না। তাহলে কুড নট ওয়াক, ওয়াক মানে হাঁটা। হি কুড নট ওয়াক। তাহলে আগে যেহেতু পাস্ট টেন্স আমরা এই জন্য কুড নট নিয়েছি। আগে প্রেজেন্ট থাকলে আমরা ক্যান নট দিব। এবং অর্থের উপর ডিপেন্ড করে যে কাজটা করতে পারে না, অর্থের উপর ডিপেন্ড করে সেটার ভার্বের বেস ফর্ম করে দিব। এক্সটেনশন প্রয়োজন হলে এক্সটেনশন বসিয়ে দিব। একদম সহজ। ওয়ান্স একদা দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 সন্স। একদা একজন কৃষক ছিল হু হ্যাড 3 সন্স, যার 3 জন পুত্র ছিল। দে ওয়্যার, আমরা দেখবো যে সো, সো ডট ডট দ্যাট। সো এর আগে দেখো ওয়্যার, ওয়্যারটা কি? পাস্ট টেন্স। তাহলে কি হবে দেখো, দে ওয়্যার সো লেজি, তারা এতটাই লেজি ছিল, অলস ছিল। লেজি মানে অলস। অর্থাৎ দে বলতে কারা? এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 সন্স, এই যে 3 সন্স, এই 3 সন্স বলতে এই দে কে বোঝানো হচ্ছে। এটা বুঝতে হবে আগে যে কোনটা আমার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার হু হ্যাড 3 সন্স, একদা একজন কৃষক ছিল যার 3 জন পুত্র ছিল। দে ওয়্যার সো লেজি, তারা এতটাই লেজি ছিল দ্যাট যে। এবার এখানে দে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আমরা এখানেও কিন্তু দে ব্যবহার করতে পারি। দে বলতে ওই 3 সন্সকে, 3 জন সন্সকে বোঝানো হচ্ছে। তাহলে দে। এবার এখানে আছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা কি দেব? কুড নট, কুড নট। আচ্ছা কুড নট, এবার কুড নট আবার কি করতে পারে না? কুড নট কি বলতে পারি? কুড নট ওয়ার্ক হার্ড, কঠোর কাজ করতে পারে না। আচ্ছা এখানে লিখে দিই কুড নট ওয়ার্ক, অলস যেহেতু তাহলে কঠোর কাজ করতে পারে না। ওকে, যেহেতু অলস তাহলে কঠোর কাজ করতে পারে না। ফুল স্টপ, শেষ। এই যে কমপ্লিট হয়ে গেল। এই দেখো ডান সাইডে বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে। ওকে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে। আচ্ছা এবার দেখো নিচে আরো আছে, এগুলো তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারবা, কোনো টেনশন করার কিছু নাই। জাস্ট এই যে নিয়মটা বুঝে গিয়েছো, এখন তুমি কিন্তু প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস। এখন আমি তোমাকে 4টা করে দিলাম আর বাকি করাই না, তাহলে তো হবে না। তো এই যে নিয়মটা তুমি বুঝে গিয়েছো, এখন যেখান থেকে আসুক তুমি যেন সেটা প্র্যাকটিস করতে পারো। ক্লিয়ার? আচ্ছা এখানে কি বাট ইট ওয়াজ সো হোয়াট, এখানে দেখো যে উই ওয়্যার সাপোজ টু স্টার্ট, আমাদের স্টার্ট করার কথা ছিল আওয়ার জার্নি দ্য নেক্সট উইক, আমাদের নেক্সট উইক সরি নেক্সট ডে পরবর্তী দিন আমাদের উই ওয়্যার সাপোজ টু স্টার্ট, আমাদের স্টার্ট করার কথা ছিল আওয়ার জার্নি, আমাদের জার্নি দ্য নেক্সট উইক পরবর্তী দিন। বাট কিন্তু ইট ওয়াজ সো হট, এটা এতটাই হট ছিল, গরম ছিল দ্যাট যে কি করতে পারি নাই। বলো, লিখে ফেলো। এই যে সো এর আগে পাস্ট টেন্স আছে V2, তাহলে এখানে লিখে ফেলো সাবজেক্ট দিবা। তাহলে কি বলতে পারি আমরা? সাবজেক্ট দিয়ে এটা ব্যবহার করে ফেলো। কি বলতে পারি দেখো, এতটাই গরম ছিল দ্যাট যে উই কুড নট স্টার্ট আওয়ার জার্নি। কি বলতে পারি? উই কুড নট স্টার্ট আওয়ার জার্নি। এই যে একটু বুঝে শুনে উত্তর করলে কিন্তু হয়ে যাবে, আগে পরে একটু বুঝে উত্তরের উপর ডিপেন্ড করে। হি ইজ সো শর্ট, এই সো এর আগে ইজ আছে, ইজ মানে প্রেজেন্ট, ইজ এ কি? প্রেজেন্ট। তাহলে কি বসবে? হি ইজ সো শর্ট, সে এতটাই খাটো দ্যাট যে। এবার দেখো আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নাই, তাহলে নিজের মতো ব্যবহার করে দাও। হি ইজ সো শর্ট, সে এতটাই খাটো দ্যাট যে। হি যেহেতু এখানে ইজ প্রেজেন্ট, তাহলে এখানে ক্যান নট হবে। মনে রাখো ক্যান নট সবসময় একসাথে বসে। এই দেখো যেমন ক্যান নট একসাথে বসিয়েছি, ভালো করে খেয়াল করো। দেখো ভালো করে খেয়াল করো, এই যে ক্যান নট একসাথে, বাট কুড নট, এই যে মাঝখানে স্পেস আছে, ফাঁকা আছে। ক্যান নট এর মাঝখানে কোনো ফাঁকা হবে না, ক্যান নট একসাথে বসে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে পারি? হি ইজ সো শর্ট, সে এতটাই খাটো দ্যাট যে হি ক্যান নট কি করতে পারে না, সে এতটাই খাটো সে কি করতে পারে না, হি ক্যান নট টাচ দা রুফ, সে ছাদ ছুঁইতে পারে না। হি ক্যান নট টাচ, বানান খেয়াল করতে হবে, টাচ দা রুফ। তুমি যদি দেখো যে টাচ বানান পাচ্ছ না, রূপ বানান মনে নাই, তাহলে তুমি সহজ করে দিবা, যেটা তোমার মনে থাকবে সহজ করে লিখবা, জটিল করার কোনো দরকার নাই। সহজ করে স্ট্রাকচার অর্থ ঠিক থাকলেই হবে, কঠিন করার কোনো প্রয়োজন নাই, সহজ করে ব্যবহার করার চেষ্টা করবা, ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আমরা রুল নাম্বার 7 এও ডান হয়েছি। আচ্ছা সবাই লিখো তো আলহামদুলিল্লাহ, রুল নাম্বার 7টা সবাই ক্লিয়ার কিনা? রুল নাম্বার 7টা সবাই ক্লিয়ার কিনা? সবাই কি ডান? সবাই ডান আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার। আচ্ছা এই যে একজন লিখেছে ক্যান এবং নট এর মাঝখানে স্পেস আছে, মানে ফাঁকা আছে। আমি কি বললাম?
ক্যান এবং নটের মাঝখানে কোনো স্পেস থাকবে না। আমি বারবার বলতেছি, কিন্তু কথাটা ভালো করে খেয়াল করো। এই যে লেখার ক্ষেত্রে ক্যান এবং নট একসাথে বসবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না। অর্থাৎ যেমন ক্যান এবং এই যে মাঝখানে ফাঁকা দিছো তোমরা, এই যে মাঝখানে ফাঁকা দাও, এটা ভুল। লেখার ক্ষেত্রে এটা করা যাবে না, একসাথে বসাবা ক্যান নট, ক্যান নট। ক্লিয়ার? এটা যেন মনে থাকে সবার, এটা যেন সবারই মনে থাকে, আর যেন নেক্সট কখনো ভুল না হয়। মনে থাকবে সবার ইনশাআল্লাহ, সবাই মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করতে হবে টেন্স কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট আছে, ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট, তাহলে পরে বসবে ক্যান নট। যদি এই সো এর আগে পাস্ট হয় তাহলে বসবে পরে কুড নট। যেহেতু এখানে সো এর আগে ইজ প্রেজেন্ট, তাহলে এখানে বসবে সাবজেক্টের পরে ক্যান নট, তারপর অর্থের উপর ডিপেন্ড করে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন, প্রয়োজন হলে এক্সটেনশন বসিয়ে দিতে হবে, এক্সটেনশন বসিয়ে দিতে হবে। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা এখনো তোমরা পেইড ব্যাচে এনরোল করো নাই, তোমরা যদি চাও আমাদের ফেসবুক পেজে আরো ক্লাস করে দেখো, যাচাই করে দেখো, ইউটিউব চ্যানেল থেকে আরো ক্লাস যাচাই করে দেখো, ইনশাআল্লাহ তুমি ইংলিশে যতই দুর্বল হও আর তোমার টেনশন থাকবে না। পেইড ব্যাচে তোমাকে একদম দায়িত্ব নিয়ে পড়ানো হবে, জাস্ট তুমি আমার গাইডলাইনটা ফলো করবা। আমার পেইড ব্যাচে ভর্তির পরে তুমি জাস্ট আমার পেইড ব্যাচে যে গাইডলাইনটা দিব, গাইডলাইনটা ফলো করতে পারলেই তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর প্রিয় শিক্ষার্থীরা, যারা ভর্তি হতে চাও পেইড ব্যাচে, তোমরা আমাদের এই পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং যারা ইউটিউব থেকে পরে দেখবা রেকর্ডেড, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা একটু সেভাবে যোগাযোগ করে অথবা কল সেন্টারে কল করে ভর্তি হতে পারবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও বা বইটা লেকচার বইটা সংগ্রহ করতে চাও, তোমরা অবশ্যই আমাকে পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা সেম ভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা কল সেন্টারে কল করবে। ইনশাআল্লাহ কোনো টেনশন নাই, অবশ্যই ভালো কিছু হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি। সবাই একটু কমেন্টে আমাকে লেখো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা সবাই ক্লিয়ার কিনা। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো সবাই একটু আমাকে বলো আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার কিনা, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। একটু ঝটপট আমাকে জানাও প্লিজ, সবাই একটু দ্রুত আমাকে জানাও আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার কিনা আমরা। ওকে, সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও প্লিজ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড। তোমরা অনেকে সবাই বুঝতে পেরেছো, যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পেজটা সবাই ফলো দিয়ে রাখতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট বা ক্লাসগুলো করার জন্য। যদি তোমার মনে হয় তুমি সাবস্ক্রাইব করতে পারো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর তোমরা ক্লাসগুলো সবাই ধারাবাহিকভাবে সুন্দর করে ক্লাসগুলো করো, এবং সবার জন্য শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।